প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুদুল হক, সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ৪৩ বছর আগে ১৯৮১ সালের ১৭ই মে ভারতে ৬ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ১৯৮১ সালে আওয়ামী লীগের কাউন্সিলে তার অনুপস্থিতিতেই তাকে দলটির সভানেত্রী করা হয়েছিল। আওয়ামী লীগের সেদিনের সেই সিদ্ধান্ত বদলে দিয়েছিল বাংলাদেশের ভাগ্যলিপিকে। পরিবারের স্বজনদের হারিয়ে একদিকে শোক, অন্যদিকে দীর্ঘ লড়াই সংগ্রাম, মৃত্যু ঝুঁকি সব উপেক্ষা করে শেখ হাসিনা এক সাহসের নাম, এক ফিনিক্স পাখি। ধ্বংসস্তূপ থেকে উঠে যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন বাংলার মানুষের কল্যাণে। আমরা আওয়ামী লীগ সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমাদের আজকের এই আয়োজনটি সাজিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সেই সময়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন, পরবর্তীতে তিনি ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, ডাক্তার মোস্তফাজল আল মহিউদ্দিন, এবং রয়েছেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ বদরুল আহসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডাক্তার মোস্তফাজল আল মহিউদ্দিন, আপনাকে দিয়ে আলোচনাটা আমরা শুরু করতে চাই যে আপনি আসলে সেই ইতিহাসের একটা সাক্ষী ছিলেন, যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারত থেকে ফিরলেন ১৯৮১ সালের ১৭ই মে। সেদিনের ঘটনা আমরা একটু শুনতে চাই যে সেদিন আসলে বিমানবন্দরে কি অবস্থা হয়েছিল। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের সভানেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের এবং আজকের বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ থেকে ৪৩ বছর আগে ১৭ই মে ১৯৮১-তে তিনি বাংলার মাটিতে পদার্পণ করেছিলেন। তিনি প্রায় ৬ বছর ভারতে কাটিয়েছেন। সেখান থেকে তিনি বাংলাদেশে এসেছেন। যেদিন তিনি বাংলাদেশে এসেছেন সেদিন ঢাকাতে ঝড় বৃষ্টি বাদল চলছিল। এই ঝড় বৃষ্টি বাদলের ভিতর দিয়ে লক্ষ লক্ষ মানুষ সেদিন বিমানবন্দরে আমাদের আজকের সভাপতি, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে সম্বর্ধনা দিয়েছিলেন। শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগ তার কাউন্সিলে আনঅ্যানিমাসলি সভাপতি নির্বাচিত করেছিলেন। তারপরে নেতৃবৃন্দরা দিল্লিতে যেয়ে ওনার সাথে কথা বলে তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন, উনি এসেছিলেন। এই বৃষ্টি ভেজা দিনে আমরা বিমানবন্দর থেকে ওনাকে বৃষ্টিতে ভিজিয়ে, আমরাও সবাই বৃষ্টিতে ভিজেছিলাম, মানুষ বৃষ্টিতে ভিজে ওনার গাড়ি আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়েছিল শেরেবাংলা নগরে। এখানে আওয়ামী লীগের জনসভার আয়োজন করেছিল। সেই বৃষ্টির ভেতর দিয়ে তিনি আস্তে আস্তে মাইকে উঠলেন। তার চোখের অবস্থা, মনের অবস্থা নিশ্চয়ই বাংলা মানুষ সেই সময় উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার বক্তৃতায় দুটি কথা বলেছিলেন। কথাটি হলো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা এনে দিয়েছেন এবং অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু কাজ করছিলেন, কিন্তু মাত্র ৩.৫ বছর দেশ পরিচালনার পর শাহাদাত বরণের কারণে তিনি অভীষ্ট লক্ষ্যে উঠতে পারেন নাই। আমি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনাদের কাছে বলতে চাই, বঙ্গবন্ধুর মতন আমারও যদি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যেতে হয় আমি প্রস্তুত। সেই থেকে আমি বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাব। তিনি কিন্তু সেটাই করেছিলেন। ২১ বছর বাংলার মানুষকে নিয়ে তিনি আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য চেষ্টা করেছিলেন। মানে ভিড়টা কেমন হয়েছিল যে আপনার মানিক মেয়ে অভিনীতিতে? আমাদের প্রায় ৩.৫ ঘন্টার অধিক সময় লেগেছিল ওইখান থেকে এসে শেরেবাংলা নগরে দাঁড়ানো। মানে এখনকার যে শাহজালাল বিমানবন্দর, ওখান থেকে মানিক মেয়াতে আসতে ৩.৫ ঘন্টার মতো লেগেছিল। মানে পুরো রাস্তায় মানুষ বৃষ্টির মধ্যে প্রায় অনেক বেশি ঝড়ও মনে হচ্ছিল, ঝড় বৃষ্টি অনেক বেশি হচ্ছিল। প্রায় অনেক সময় ৬০ মাইল বেগে, অনেক সময় ৪০ মাইল বেগে এই ধরনের বৃষ্টিপাত এবং ঝড় বয়েছিল। এবং আমরা তো যেহেতু জানি না, আমরা আপনার কাছ থেকে জানার জন্য যে ওই সময় নাকি মানে শেখ হাসিনা খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন, সাংঘাতিক আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। উনি বক্তৃতা দিতে যে এক পর্যায়ে সেন্সলেস হয়ে গেছিলেন, উনি পড়ে গেছেন বক্তৃতার পরে। তখন আমাদের দাদা ভাই মানে সেলিম ভাইয়ের ভগ্নিপতি
আমাদের বর্তমানে চিফ হুইপের বাবা, উনি নিজে নেত্রীকে ট্রিটমেন্ট করেছেন। আমিও নেত্রীকে ওখানে একটু পানি নিয়েছি, পানির ছিটা দিছি, উনি আবার জ্ঞান ফেরত পেয়েছেন। সে একটা মানে অবিস্মরণীয় দৃশ্য, না দেখলে বোঝা যায় না। কিন্তু আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দৃঢ়চিতা মন নিয়ে এই যে কাজ করেছেন এত বছর, তারপরে তিনি ক্ষমতায় এসেছেন। তা আমি বিশ্বাস করি যে আজকের প্রেক্ষাপট বলে এশিয়ার দ্বার প্রান্তের এই ছোট্ট বাংলাদেশ আজকে কেমন আছে। তিনি কিন্তু বঙ্গবন্ধুর সকল স্বপ্ন ধাপে ধাপে পূরণ করছেন। আর এই ধাপে ধাপে পূরণের ভেতর দিয়ে আমরা কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছি। আন্তর্জাতিক বিশ্বে যেখানেই যাবেন, যেখানেই কথা বলবেন, তারা বলবে যে এশিয়া মহাদেশের ছোট্ট একটি দেশ বাংলাদেশ, তারা আজকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য কাজ করছেন। এবং আন্তর্জাতিক বিশ্বের অনেক বড় বড় নেতারাও এসেছিলেন, তারাও বলে গেছেন যে আসলে বাংলাদেশ একটি পর্যায়ে যে দাঁড়িয়েছে। আমি একটি ছোট্ট ঘটনা আপনাকে বলি। ঘটনা হলো, উনি তার রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা দিয়ে কমিউনিটি ক্লিনিকের সৃষ্টি করেছিলেন। এই কমিউনিটি ক্লিনিক যখন তিনি করেছিলেন, তখন আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে চিফ, উনি ঢাকায় এসেছিলেন। সোনারগাঁ হোটেলে আলোচনা হয়েছিল। তিনি সেই আলোচনা বলেছিলেন যে তোমরা এমন এক নেত্রী পেয়েছ যে তোমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি রাজনৈতিক অর্থনৈতিক অবস্থাও তিনি বদলে দিতে পারবেন। তাকে দেখে রেখো, তাকে বাঁচিয়ে রেখো, নিশ্চয়ই তিনি করে যাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে 20 বার অ্যাটেম্প করা হয়েছিল মেরে ফেলার জন্য। আমরা জালাল ভাই, আমরা এই কথাগুলো একটু শুনবো। আমরা একটু বদরুল ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসতে চাই যে যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এটা আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ওনার স্বাভাবিকভাবে মনে অনেক পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবে রাজনীতিতে ফিরে আসা ওনার জন্য আসলে সহজ ছিল না। পরিবার থেকেও চাচ্ছিল না যে উনি রাজনীতিতে আবার আসুক। উনি এসেছেন হয়তো ওনার মনের জোরে। এই যে আমরা শেখ হাসিনাকে পেলাম 81 সালের 17ই মে তিনি বাংলাদেশে আসলেন, তারপরে আমরা দেখি যে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা হয়ে গেলেন। এইটা বদলে যাওয়ার রহস্যটা কি? প্রথমে তো এটাই বলতে হবে যে তিনি যেই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে এসেছেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন প্রথমবার 1996 সালে, তো ওনার পরিবর্তে ওনার জায়গায় যে কোনো দেশে যদি এমন একটা দুর্ঘটনা ঘটে যেত, গোটা পরিবারকে হত্যা করা হয়েছে, তিনি তার ওনার ছোট বোন বেঁচে আছেন, তো আপনি যে একটু ভেবে দেখেন যে 1975 আগস্ট মাস থেকে যে 6 বছর কী অবস্থাতে তারা জীবনযাপন করেছে, 2 বোন মিলে করেছে। ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতেন, দিল্লিতে থাকতেন। তারপর আমরা এটা শুনেছি যেই 15 আগস্টের ঘটনা ঘটে গেল, তখন কিন্তু ওনাদের প্রতি একটা বিরূপ মন্তব্য এবং যে প্রতিক্রিয়া আমরা শুনেছি। বিভিন্ন আমাদের কয়েকজন রাষ্ট্রদূত ছিলেন একদম পরিবর্তন হয়ে গেলেন, আবার কেউ সহযোগিতা করেছেন। হ্যাঁ, তো আবার কি, যেমন আমাদের উনি জার্মানিতে ছিলেন, উনি খুব সহযোগিতা করেছেন। তো এরকম ভালো লোকও ছিলেন, তো করেছেন। তো আমি যেটা বলবো যে এই ঘটনার পর, 15 আগস্টের ঘটনার পর যে কোনো ব্যক্তি, শুধু শেখ হাসিনা নয়, যে কোনো ব্যক্তি এই ধরনের পরিবারের উপর আক্রমণ আসলে, গোটা পরিবারকে হত্যা করা হলে ঠিক থাকতে পারেন না। কিন্তু তিনি যেই সাহসটা দেখিয়েছেন, পরবর্তী আমরা দেখি তিনি লন্ডনে গিয়ে বক্তৃতা করেছেন, দিল্লিতে তো 6 বছর ছিলেনই। তো এর থেকে তিনি যে গোটা ধাপে ধাপে ধীরে ধীরে তিনি যে জনগণের নিজের মধ্যে একটা সাহস এনেছেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স এনেছেন, সেই কনফিডেন্সটা কিন্তু আবার আমাদের মধ্যেও তিনি দিয়েছেন। যার ফলে যেটা হচ্ছে আমরা দেখেছি তিনি উত্তর এগিয়ে গেছেন। এবং যে আমরা যে এখন দেখছি তিনি যে সময় আওয়ামী লীগের নেতৃত্বে এসেছেন, তখন যুগটা কীরকম ছিল। তখন কিন্তু ওই যেমন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি ওনার শেখ হাসিনার সাথে এত ঘনিষ্ঠ ছিলেন, বঙ্গবন্ধুর সাথে তো ছিলেনই। তিনি ইন্দিরা গান্ধী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন 2 বছর, 1982 সালে, 80 সালে ফিরে এসছেন। আবার যে মাসে শেখ হাসিনা দেশে ফিরলেন, বাংলাদেশে ফিরলেন, সেই মাসে ফ্রান্সে নতুন সোশ্যালিস্ট প্রেসিডেন্ট হয়েছে, ফ্রান্সোয়া মিত্তেরন। তো এই ব্রেজনেভ বয়স হয়ে গিয়েছিল, রেগান সদ্য ক্ষমতায় এসছেন। তো সেই প্রেক্ষিতে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে এলেন। তারপর আমরা যেটা দেখছি, এখন যেটা বলি,
দীর্ঘ ইতিহাস, কিন্তু যে ওখান থেকে যে আমরা এই বছরে আসি 2024 সালে 43 বছর তিনি তিনি দেশে ফিরেছেন, তিনি যেই নেতৃত্ব দিয়েছেন, আমরা তো বঙ্গবন্ধুকে দেখেছি, বঙ্গবন্ধুর আদর্শ দেখেছি, বঙ্গবন্ধুর যে দৃঢ়চেতা একটা মানুষ ছিলেন ওনাকে দেখেছি। তো বাংলাদেশের ইতিহাসে দুইজন নেতা বা অনেক নেতা এসছে, অনেক ডিক্টেটরও এসছে আমাদের দেশে, কিন্তু যদি নেতৃত্বের কথা বলি, আদর্শে বিশ্বাসী নেতৃত্ব কথা বলি, যারা আদর্শে বিশ্বাস, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন, এটা কিন্তু এই দুজন মধ্যে দেখেছি। বঙ্গবন্ধুকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি, এবং গত বেশ কয়েক বছর ধরে তিনি যে প্রধানমন্ত্রী আছেন, এর মধ্যে তিনি তার যে সম্পর্ক বিভিন্ন নেতৃত্বের সাথে, ওনার সাথে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন, যেসব নেতার সাথে তিনি ডিল করতেন, ওরা কিন্তু এসে রিটায়ার চলে গেছেন, কিন্তু তিনি কিন্তু এখনও টিকে আছেন, এবং আমাদের যে আমরা যে ভবিষ্যতের দিকে আমরা যেতে পারছি, এইটাই আমাদের আমাদের জন্য একটা ভালো সংবাদ আমি বলবো, যে তিনি বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে গেছেন, এখন যে পৃথিবীতে যে বাংলাদেশের যে ইমেজটা তিনি কিন্তু নিয়ে গেছেন। মোস্তফা জালাল মহিউদ্দিন ভাই বললেন তিনি বঙ্গবন্ধুর যে স্বপ্ন তিনি বাস্তবায়ন করেন। বঙ্গবন্ধু তো 3.5 বছর সময় পাননি, ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে দিয়েছে, কিন্তু তিনি আমাদেরকে নিয়ে গেছেন, এবং বাংলাদেশটা এখন আপনার অর্থনৈতিকভাবে, শুধু অর্থনৈতিকভাবে না, আমি বলবো যে কূটনৈতিকভাবেও আমাদের একটা স্থান এসে গেছে, যে আমরা যেখানে দেখি যে শেখ হাসিনা একদিকে বঙ্গবন্ধু ছিলেন, এখন বাংলাদেশের প্রতীক, বাংলাদেশের সিম্বলিজম, বাংলাদেশের যে ইমেজ, এটা এখন শেখ হাসিনা। তো উনি এখন শুধু আওয়ামী লীগের নেত্রী না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বিশ্বে তিনি স্টেটসওম্যান হিসেবে তিনি নিজেকে প্রকাশ করতে পেরেছেন। এবং সবচেয়ে আমরা যেটা দেখি যে পদ্মা সেতু নিয়ে যে ঘটনাটা ঘটলো, এবং ওনার যে সাহসী এবং দৃঢ় মনোবলটা ছিল, সেটা তো আসলে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজটাকে আসলে অনেক দূর নিয়ে গিয়েছে। সবসময় ওনাকে ছোট করার একটা প্রবণতা সব জায়গায় আমরা দেশের ভেতরে দেখেছি, দেশের বাইরেও দেখেছি। এখন রাজনীতিতে অনেক মতামত থাকতে পারে, কিন্তু যেই নেতৃত্ব, লিডারশিপ যেটা বলি, সেটা কিন্তু যে স্ট্রং লিডারশিপ তিনি কিন্তু দেখিয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এখন অনেকে বলতে পারি যে স্ট্রং লিডার তো আমাদের সামরিক শাসকরা, তাদেরকে তো আমরা লিডার হিসেবে গণ্য করি না। আরও নেতা এসে তারা দেশের ইতিহাস বিকৃত করে দিয়েছে, অনেক ক্ষেত্রে নতজানুও ছিলেন, নতজানু ছিল, দেশের ইতিহাস বিকৃত করে দিয়েছেন। তো এইখানে আমরা দেখছি যে তার শেখ হাসিনার যে কৃতিত্ব, এক তো তিনি পুরো গোটা বিশ্বে আমাদেরকে তুলে ধরেছেন, তারপরে দেখেন তিনি একমাত্র নেত্রী, একমাত্র লিডার বাংলাদেশে। তিনি আপনার যে পাকিস্তানের পক্ষে যারা কাজ করেছেন, পাকিস্তানের দোসর, তাদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। এটা কোনো সরকার আগে তার করতে চায়নি। তিনি এটা করেছেন যে না, আমাদের দেশটা আবার যেভাবে আমরা দেশটাকে গড়ে তুলেছিলাম, দেশটা স্বাধীন করেছিলাম, একটা সেকুলার গণতান্ত্রিক একটা দেশ, আইনের শাসন থাকবে, রুল অফ ল থাকবে, এইটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। যার এই কতগুলি মানে ওনার ক্রেডিট অনেক আছে। এই দুটো উদাহরণ দিলাম। আর বিশ্ব তো আমাদের কথা বলছেন, জাতিসংঘে যাচ্ছেন, বিভিন্ন সামিটে, বিভিন্ন আন্তর্জাতিক সামিট যে মিটিং হয়, ওনাকে আমন্ত্রণ করছেন, তিনি যাচ্ছেন। তো আমাদের এটা ভালো লাগে যে আমাদের নেতা আছেন, আমাদের প্রধানমন্ত্রী আছেন, গুরুত্বটা অনেক বেশি আমাদের এখন বহির্বিশ্বে। অবশ্যই গুরুত্বটা বেশি, আগে যেটা ছিল না। আগে আমরা ভাবতাম যে আমাদের ভিক্ষুকের জাতি, যেটা বলা ভিক্ষুকের জাতি, এখন তো আমরা এখন যেখানেই যাই, যে দেশে যাই, আমাদেরকে শুধু প্রধানমন্ত্রীকে না, আমরা যে বাঙালিরা আছি, যেখানে যাই, বাংলাদেশের কথা বললে এই যে সবুজ পাসপোর্টটা নিয়ে যাই, এখন কিন্তু খুব বর্তমান বিশ্বের বিভিন্ন লোক, সাংবাদিকরা কথা যখন বলে, যখন আমার ব্যক্তিগতভাবে আমার সাথে যখন কথা হয় বাইরে, যে আমি বাংলাদেশের মানুষ, তখন কিন্তু ওই বাংলাদেশকে নিয়ে খুবই আগ্রহ তাদের থাকে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে তাদের আগ্রহ থাকে, রাজনীতি নিয়ে কথা বলতে, বাংলাদেশের ইতিহাস, এমনকি বলে তোমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, তোমার যে এখন নির্বাচিত সরকার পাচ্ছ, নির্বাচন হচ্ছে, তো তারপর যে আবার জানতে চায় যে এগুলি কিভাবে হলো, যে এতটা পথ তোমরা কিভাবে এলে। ওদের এটা হচ্ছে যে আমরা তো 1975 সাল থেকে 1990 সাল পর্যন্ত একটা অধ্যায় দেখেছি, কালো অধ্যায় যেটা আমি বলবো। তো ওই কালো অধ্যায় থেকে তোমরা আলোর পথে কিভাবে এলে, তখন বলতেই হয়, আমাদেরকে বলতে হয় যে আমাদের নেত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন।
তার পিতা যেভাবে আমাদের পথ দেখিয়েছিলেন সেই আপনার 1960-এর দশকে 1971 সালে দেখিয়েছেন, 71 পর দেশ স্বাধীনের পরে দেখিয়েছেন, পাকিস্তান থেকে এসে তিনি আবার দায়িত্বভার গ্রহণ করলেন। ঠিক শেখ হাসিনাও দিল্লি থেকে এসে দেশের এখন আওয়ামী লীগের দায়িত্বভার নিলেন, এখন দেশের দায়িত্বভার তার হাতে আছে। জি জালাল ভাই, আপনার কাছে আসবো, একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন দুই বিজ্ঞ আলোচকের কাছে। তারা আজকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা করছেন। তার যে আলোচনাটা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, তারা তো দেখছি শুধু শেখ হাসিনা আসার পরে দেশের যে পরিবর্তন হয়েছে, গুণগত পরিবর্তন, যে ওভারঅল যে পরিবর্তন, সেটা আলোচনা করছেন। কিন্তু মূল যে বিষয়টা, যে শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন এবং দেশে আসার প্রস্তুতি নিলেন, আসবেন, তখন জিয়াউর রহমান মির্জা গোলাম হাফিজের নেতৃত্বে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি গঠন করেছিলেন। এই বিষয়টা কিন্তু তারা আলোচনায় নিয়ে আসছেন না। শুধু প্রশংসামূলক আলোচনা করলে তো হবে না, ইতিহাসে যে চাপা পড়ে আছে, এই চাপা ইতিহাসগুলো তুলে আনতে হবে। জি নিশ্চয়ই জালাল ভাই বলবেন, এই জন্য জালাল ভাইকে আমরা আজকে এনেছি, যে জালাল ভাই সেই সময় অনেক ইতিহাসের সাক্ষী আছেন। নিশ্চয়ই জালাল ভাই বলবেন। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে জালাল ভাই নিশ্চয়ই এই ব্যাপারে কথা বলবেন। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল ডাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। জালাল ভাই, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে একজন দর্শক একটু প্রশ্ন করেছেন, এবং আমরাও একটু আসলে জানতে চাইবো যে শেখ হাসিনা আসার আগে আমরা যেটা শুনছিলাম যে একটা ধরেন যাতে না আসতে পারেন সেরকম একটা কিছু করার চেষ্টা ছিল হয়তো শাসক মহলে, সেটা একটু আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাই। যে আমাদের দর্শক ভাই যে প্রশ্ন করেছেন, কথাটা সত্য, যে তারা কেউ চায় না যে আমাদের সভাপতি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করুক। এই জন্য তারা অনেক কিছু করেছে, কিন্তু ওপারওয়ালা বলতে একজন আছেন, বাংলার মানুষের মনের মণিকুঠায় যে জিনিসটা দানা বেড়েছে, সেই কারণেই কিন্তু তিনি আসতে পেরেছেন। আমার মনে পড়ে আমরা আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে উনি বললেন যে চল যাই 32 নম্বরে যাব। আমরা ওনাকে নিয়ে 32 নম্বরে আসলাম। পুলিশ আর্মিরা ঢুকতে দিল না 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে। তখন আমরা নিচে দাঁড়িয়ে বসে আমরা মোনাজাত করলাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম। তো অনেক কিছু জিয়াউর রহমান করতে চেষ্টা করেছে, কিন্তু জনগণের চাপে বাধ্য হয়ে কয়েকদিন পরে চাবি দিয়েছেন, আপা 32 নম্বরে গিয়েছেন। এই যে 32 নম্বরে যে শুধু বঙ্গবন্ধুর বাসভবন আর আপার বাড়ি, এটা তো না। 32 নম্বর তো আমাদের বাংলার মানুষের জন্য একটা তীর্থস্থান। এখান থেকে বঙ্গবন্ধু অনেক কিছু করেছেন। আমার মনে পড়ে বঙ্গবন্ধু যেন ঐতিহাসিক 7ই মার্চে ভাষণ দিবেন, সকালবেলা থেকে হাজার হাজার মানুষ, বড় বড় ব্যবসায়ী, বড় বড় রাজনীতিবিদ, সকলে সুধীমণ্ডলী, শিক্ষক মণ্ডলী সবাই গিয়ে বলছেন যে বঙ্গবন্ধু সবই তো ঠিক আছে, আপনি রেসকোর্স উদ্যানে যে স্বাধীনতাটা ডিক্লেয়ার করে দিবেন। আমি দেখেছি অনেকের চিরকুটও দিয়েছেন বঙ্গবন্ধুর হাতে। আর এদিকে বঙ্গমাতা বারবার বলছেন যে তাড়াতাড়ি আসো, ওপরে উঠে আসো, তুমি একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করে তারপরে তুমি যাবা। তো বঙ্গবন্ধু যখন দোতলায় উঠলেন। জালাল ভাই, এই ঘটনা তো আমরা আরেকদিন নিশ্চয় আলাপ করবো। আমরা একটু মানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে আজকে একটু থাকতে চাই যে আপনারা যখন 32 নম্বরে ঢুকলেন, সম্ভবত ওইটাই প্রথম ছিল যে আমাদেরকে যেতে দেয় নাই। হ্যাঁ, যেদিন ঢুকলেন সেই দিন আসলে ভিতরের অবস্থাটা কি ছিল? যেদিন আপাকে নিয়ে ঢুকলাম সেটা কদিন পর, বেশ কয়েকটা দিন পরে, আপার সাথে আপার বান্ধবী মৌদুদ আপা ছিলেন, বেবি মৌদুদ আপা, ওনার ক্লাসমেট আমার মনে হয়। তো ওনারা দুজন গেলেন, তা আমাদেরকে বললেন তোরা নিচে থাক। আপা নিজে বেবি মৌদুদ আপাকে নিয়ে নিজের হাতে দুতলা সকল রুমগুলো উনি পরিষ্কার করেছেন। সে কি অদ্ভুত সিন, না দেখলে বোঝা যায় না। পরবর্তীকালে যখন আমরা 2 তলায় দেখতে গেছি, উনি এত সুন্দরভাবে বঙ্গবন্ধুর বেডরুম, কামাল ভাইয়ের রুম, জামালের রুম এমনভাবে সে সুন্দরভাবে সাজিয়েছেন, আজকের প্রেক্ষাপটে দর্শকরা গেলে তাদেরকে দেখানো হয়। তা আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশে এসে তার বাবার সকল রাজনৈতিক চিন্তাধারার
ভেতর দিয়ে বঙ্গবন্ধু যা যা স্বপ্ন ছিল উনি ক্ষমতায় এসে ঠিক সেইভাবে স্বপ্নগুলোকে বাস্তবায়িত করে আজকে বঙ্গবন্ধুর মূল চিন্তাধারা সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনা ধাপে ধাপে এগিয়ে গেছেন। অনেক বাধা বিপত্তি এসেছে। ধর না যে বজলুভাই যেটা বলছিলেন যে পদ্মা সেতু, এই পদ্মা সেতু আমাদের উনি তো নিজের অর্থায়নে করেছেন। এই পদ্মা সেতুর জন্য ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়েছে, টাকা লুটপাট হয়েছে, অনেক কিছু বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ করেছেন যে ইম্পসিবল, আপনারা চেক করে দেখেন কোনো টাকা নেওয়া হয়নি, টাকা দেওয়া হয়নি, টাকা যা দেওয়া হয়েছে সবগুলাই আছে। পরবর্তীকালে কথাটা সত্য হলো, কিন্তু তিনি নিজের অর্থায়নে এই পদ্মা সেতু করেছেন, 21টি জেলাকে সংযোগ করেছেন। সেই ধরেন ওই দিক থেকে বরগুনার থেকে কেউ যে আসবে তাকে লঞ্চে আসতে হতো, পরের দিন ঢাকাতে নামতো, কাজ করে আবার তার পরের দিন লঞ্চে উঠে যেত। আর আজকের প্রেক্ষাপটে বলুন যে সকালবেলা পান্তা ভাত খেয়ে ঢাকায় এসে সেক্রেটারিতে তাদের কাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে আবার রাত্রে বাসায় যে তাদের আরেকটু শুনতে চাইবো যে ওই সময়কার ঘটনা, যে ধরেন উনি তো আসলেন, সভানেত্রীর দায়িত্ব নিলেন, তারপরে ওনার তো দল গোছানোর কাজটাই বেশি ছিল, কারণ দল তো বিভিন্ন ভাগে বিভক্ত বা গ্রুপে বিভক্ত ছিল। সবাইকে ঐক্যবদ্ধ করার কাজটা তিনি কিভাবে করলেন? উনি সর্বোচ্চ সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। প্রথমে আঘাত এসেছে কিন্তু আমাদের ছাত্রলীগের উপরে, যে ছাত্রলীগকে কীভাবে ভাঙা যায়। অথচ ছাত্রলীগের প্যানেলটা এমনই হলো যে সবাইকে নিয়েই করা, তারপরেও ওনাদের চেষ্টার গুণা নেই। এটা তো আমি মনে করি যে একটা ষড়যন্ত্র। যারা আপনাকে সভাপতি করা হলো না, আমি তো পরবর্তীকালে আগে কাদের ভাই যখন হলেন তখন কাদের ভাইয়ের সাথে চুন্নু সাহেব হয়েছিলেন। এটা তো সবাই মিলেই করেছেন। তারপরেও কেন এই দ্বিধাদ্বন্দ্ব? তারপরে কেন এই কাজগুলো করা? কি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সভাপতি শেখ হাসিনার দায়িত্ব পালন করছেন, এটা সহ্য হচ্ছে না কেউ বা কাহারা, এই কারণেই তাদের এগুলো করা। আমি তো মনে করি, বজলু ভাই আরও বলবেন, আমি তো মনে করি যে আমরা 91 নির্বাচনে আমরা জয়লাভ করব, আন্তর্জাতিক বিশ্বও জানে, সবাই জানে কি কারণে নির্বাচনে আগের দিন কে বা কারা কি কাদের সাথে আলাপ করে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদের নির্বাচনকে হারিয়ে দেওয়া হলো। তো সুতরাং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের সভাপতি শেখ হাসিনা অনেক ধীর স্থির লক্ষ্যে তিনি এগিয়ে যেই 96 ভোট ও ভাতের অধিকারের ভেতর দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। আজকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে 4 বছর 4 বার এবং পরবর্তীকালে আগের কালে আরও একবার 5 বার আজকে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে বাংলাদেশকে অবস্থাটা তিনি সুদূরও করেছেন। আন্তর্জাতিক ভাই যে ওনার উপর তো বারবার আঘাত এসেছে, 19 বার বা 20 বার হত্যা চেষ্টা বলা হচ্ছে, যে এরকম অনেক আঘাত তো আপনারা কর্মী যারা ছিলেন সেই সময়টা তারা তো আসলে ঢাল হিসেবে ছিলেন। ওনাকে 20 বার অ্যাটেম্প করা হয়েছে। সবচেয়ে বেশি অ্যাটেম্পটা ছিল 21শে আগস্ট 2004 সাল আমাদের পার্টি অফিসে যে প্রোগ্রাম ছিল। বিশ্বাস করেন যে এমনভাবে তারা মানে গুলি করেছে, এমনভাবে গ্রেনেড হামলা করেছে, আমাদের নেতারা ঢাল তৈরি করে ওনাকে বাঁচিয়েছেন। আমাদের হানিফ ভাই ইনজোর্ড, অনেক নেতারা ইনজোর্ড ছিলেন, তারপরেও তারা নেত্রীকে বাঁচিয়েছেন। এবং আমি মনে করি নেত্রী যখন একটু স্টপ হলো, নেত্রী যখন তার গাড়িতে উঠলেন, হয়তো শত্রুরা জানতো কিনা আমি জানি না যে গাড়িটা বুলেট প্রুফ কার। তারা সামনের থেকে পিছনের থেকে গুলি করেছে, কিন্তু আল্লাহর রহমতে বারবার গুলির এগুলা উঠে গেছে। ড্রাইভার খুব তাড়াতাড়িভাবে ওনাকে নিয়ে 5 সেকেন্ডের 5 মিনিটের মধ্যেই আমাদের 5 নম্বর সুধাসদন বাসভবনে আপাকে তারা পৌঁছে দিয়েছে। আমি সেখানে দেখলাম যে অনেক মানুষ আহত। আমি দেখলাম আমাদের 2জন ছেলে, তারা আমাদের আইবি ভাবি, আমাদের জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, আমাদের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, ওনাকে নিয়ে আসছেন। আমি তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজে আসলাম। আমি ইমার্জেন্সিতে যখন পৌঁছেছি তখন ওরা নিয়ে আসছে। আমি দেখলাম ওনার পাটা ভাঙা, শুধুমাত্র চামড়া দিয়ে তার পাটা লেগে আছে। তা আমি তাড়াতাড়ি যে টুনিকেট দিয়ে আমি আমার শার্ট খুলে টুনিকেট দিছি, তারপরেও রক্ত বন্ধ করতে পারছে না। তো আইবি ভাবির ভোকাল কার্ডে একটু মাত্র হয়তো শব্দ ছিল, খালি আমাকে জিজ্ঞেস করেছেন তোমার ভাই ভালো আছে, নেত্রী ভালো আছেন। এরপরে ভোকাল কার্ড থেকে আর কোনো সাইন পাইনি। আমি ওনাকে নিয়ে সোজা ওটিতে ঢুকেছি। ওটিতে ঢুকে অপারেশন করব, ডাক্তারদের ডাকছি। আর বিশ্বাস করেন তখন বিএনপি দলীয়
যেসব ডাক্তার আমাদের ছিল তারা সব পালিয়ে গেছে। নোবডি ইজ ইন দ্য ক্যাম্পাস, নোবডি ইন দ্য হাসপাতাল, নোবডি ইন দ্য ইমার্জেন্সি, কেউ নাই, সব পালিয়ে গেছে। আমি আবার আমাদের ডক্টর সমেত থেকে আমাদের যারা চিকিৎসক তাদেরকে এনেছি, আমাদের সার্জেন এসছেন, তারা অপারেশন করছেন। রক্তের দরকার, কিভাবে যে মানুষ এসে রক্ত দিল আমি আপনাকে বলতে পারবো না, এত বেশি রক্ত দিল। এই রক্তগুলো আমরা ব্লাড ব্যাংকে রাখলাম, পরবর্তীকালের জন্য কাজে লাগে। তো আমাদের আইভিভাবে অপারেশনটা প্রায় শেষ পর্যায়ে হঠাৎ করে আইভিভাবের ছেলে পাপন, যিনি আমাদের আজকে ক্রীড়ামন্ত্রী, ও এসে বলতেছে জালাল ভাই ওরা তো সংবাদ পাঠাচ্ছে আম্মাকে সিএমএইচে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম ভাই এটা তো আমি বলতে পারবো না, তুমি এটা আপার সাথে কথা বলো। তো সে মনে হয় কথা বলেছে, আমাকে কিছুক্ষণ পরে এসে বললো জালাল ভাই আমি পারমিশন পেয়েছি, আমি আম্মাকে নিয়ে যাব। আমি বললাম চলো যাই। তো আমি অ্যাম্বুলেন্স রিজার্ভ করলাম, ওর মানে ডাক্তার রাখলাম, মানে সব জিনিসগুলো নিয়ে আমি রওনা দিছি। আমার তখন গায়ে অ্যাপ্রনও আছে। তো আমরা যখন জাহাঙ্গীর গেটের সামনে এসে দাঁড়ালাম তখন আর্মিরা বন্ধ করে আমাকে বললো যে ইউ গেট ডাউন। আমি গো ভাই আই এম এ ডক্টর, আই ক্যান গো। ইউর ডক্টর, ইউর পলিটিশিয়ান অলসো, ইউ ক্যানট এন্টার। তো আমি দেখলাম যে ঝগড়াঝাটি না করে পাপনকে বললাম তুমি নিয়ে যাও ভাবিকে। তো পাপন নিয়ে গেল। আমি সেখান থেকে যেয়ে সুধা ভবনে যেয়ে নেত্রীর ঘটনাগুলো জানালাম। আপনি বিশ্বাস করবেন এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় শুধু ঢাকা শহরে এত ক্লিনিক আছে। আমি বিইং এ বিএমএফ সেক্রেটারি, বর্তমান আওয়ামী লীগের মেম্বার, আমি আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক 14 বছর, আমি প্রেসিডিয়ামের নেতা, আমি কিন্তু জানি না যে ঢাকা শহরে এত ক্লিনিক আছে। বিশ্বাস করেন প্রতিটি ক্লিনিকে আমাদের রুগী আছে, প্রতিটি ক্লিনিকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় মানুষগুলো ট্রিটমেন্ট নেওয়ার জন্য ব্যস্ত ছিল। জি জালাল ভাই, আমরা আরো একটু শুনবো। বদরুল ভাই একটা ব্রেকে যাচ্ছে, ব্রেকের পর আপনার কাছ থেকে একটু শুনবো। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটু নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। বদরুল ভাই, আপনার কাছে যেতে চাই যে শেখ হাসিনার সামনে এত বাধা ছিল, এত চড়াই উতরাই পেরিয়ে, ওনার ভাষায় যে স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে তিনি এত দূর এসেছেন, এইটার আসলে এই দৃঢ় মনোবলটার উৎসটা কোথায়? উৎস একটাই বলবো, তিনি বঙ্গবন্ধু কন্যা। তো বঙ্গবন্ধুর যে মনোবল আমরা দেখেছি, কতবার জেলে গিয়েছেন, ফাঁসির মঞ্চে আগরতলা মামলাতে তো ফাঁসি দিতে দিয়ে তারা পারল না, পাকিস্তানে নিয়ে গেল 71 সালে, কবর খুঁড়ে ফেলছে, এবং রায়ও করে ফেলছে, তারপর তো কিছু পারেনি। এবং আমি এটা বলি যে আমি কিন্তু বহুবার চেষ্টা করেছি যে বঙ্গবন্ধু যে 1971 সালে যে বিচার হলো, তথা প্রহসনের বিচার হলো পাকিস্তানে, তাদের কাছে আমি অনেক ডকুমেন্ট চেয়েছি, তো ওরা দিতে পারেনি। তো আমার যে সন্দেহ হচ্ছে তারা ওগুলো পুড়িয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে। তো ওই মনোবলটা বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছেন। এবং আমি যেটা বলবো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সম্বন্ধে বলবো, তিনি যে 17ই মে 1981 সালে ফিরলেন, আমি সবসময় বলে থাকি, সবাইকে বলি যে তিনি যদি না ফিরতেন দেশে, তাহলে কিন্তু আমাদের ওই অন্ধকার যুগটা চলেই যেত। এবং তিনি কিন্তু একমাত্র এসে আমাদেরকে পথ দেখেছেন। এবং আমার এখন মনে পড়ে 17 ওই জালাল ভাই যেটা বললেন, বৃষ্টি হচ্ছিল, তা আমরা ওই রেডিওতে শুনছিলাম, লোকমুখে শুনছিলাম, পত্রিকা অফিসে শুনছিলাম। তো তখন যেটা মনে হলো যে যদি তিনি না ফিরতেন, দেশে না ফিরতেন, তাহলে এক তো আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের দলটা কি হতো, বাংলাদেশের কি হতো, বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ। তারপরে আরেকটা হচ্ছে, তিনি যখন ফিরলেন তখন কিন্তু আমরা ধরে নিয়েছি যে জেনারেল জিয়া তখনও ক্ষমতায়, আমরা ধরে নিয়েছি তার দিন শেষ হয়ে আসছে। এবং এই যে সামরিক শাসন এবং ইতিহাস বিকৃতি যেটা চলে আসছে বিগত 5 বছর ধরে, 6 বছর ধরে, এটার অবসান ঘটবে। তো আমরা কিন্তু ওই এটা পেয়েছিলাম। আরেকটা কথা যেটা বলবো, যে আপনি যারা উল্লেখ করেন, তিনি এগিয়ে চলছেন কিন্তু আবার বাধাও পেয়েছেন। যে 1991 সালের নির্বাচন সূক্ষ্ম কারচুপি অবশ্যই হয়েছে, এটা আমরা সবাই এখন কোথায় হচ্ছে, কী কারা করেছে, এটা আরেকটা সূক্ষ্ম কারচুপি। নির্বাচন যেটা মিডিয়া কু,
হ্যাঁ হ্যাঁ সেটা ওই যেটা এরশাদের আমলে যে নির্বাচনটি না না এর আগেরটা একদম প্রথমটা এরশাদের পর যেটা এরশাদের পর 86 নির্বাচন এটা তারপর আবার যদি দেখেন 2001 সালে অক্টোবর 2001 সালে সেটাতেও কিন্তু কারচুপি হয়েছে। আপনি দেখেন ঢাকা, জলবায়ু জানবেন, ঢাকা শহরে 8টা আমার যদি ভুল না হয় 8টা সংসদীয় সিট ছিল আওয়ামী লীগের হাতে ছিল, পুরো 8টাই চলে গেল। তো এই বাধাগুলো ছিল। আর যেটা বলি এখন শেখ হাসিনার কথা যে আমরা যে বঙ্গবন্ধু আর আন্তর্জাতিক ষড়যন্ত্র তো ছিল, এখনো আছে এখনো আছে। তো আন্তর্জাতিক মানে এগুলি নস্যাৎ করে এগিয়ে যাওয়াটা, হ্যাঁ তো সেটা যেমন ধর বঙ্গবন্ধুর কথা যদি বলি, নিরাপত্তার কথা যদি বলি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, আমরা বঙ্গবন্ধুকে দেখেছি উনি কিন্তু নিরাপত্তা সম্বন্ধে উদাসীন ছিলেন। তো সে একটা কারণ যে আমরা ওনাকে হারিয়ে ফেলছি। এখন যে শেখ হাসিনার যে নিরাপত্তা আছে এটা খুব দৃঢ় শক্ত নিরাপত্তা, এবং যেভাবে যে গণভবনের পাশে দিয়ে গণভবনে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে, এটা যদি বঙ্গবন্ধুর সময় থাকতো আমাদের ইতিহাস অন্যরকম হতো। তো মানে এই বর্তমান প্রধানমন্ত্রী সেটা, এবং সেই সময় যারা ছিলেন ধরেন সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের ভূমিকাটা নিয়েও তো একটা প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন আছে। হ্যাঁ এখন একজন জেনারেলকে যদি বঙ্গবন্ধু ফোন করে তোমার বাহিনী আমার এখানে এসছে, তুমি ফোর্স পাঠাও। এখন তারপরেও ভাই একটা জিনিস প্লাস করেন যে বঙ্গবন্ধুর যে মানসিকতা, বঙ্গবন্ধু যে বাংলার মানুষকে যেভাবে ভালোবাসতেন, উনি যখন মিয়ানলি কারাগারে, পাকিস্তানিদের কারাগারে উনি বন্দী, পাকিস্তানিরা ওনাকে মারতে পারে না, সেই মানুষটা বাংলাদেশের বাঙালি তার গায়ে হাত দিবে, কল্পনার হতেই পারে না। এটা হলো বেসিক। এবং আমরা যেটা শুনলাম যে পাকিস্তানের জেলখানায় যারা ছিল তাদেরকে তিনি আপন করে নিয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু যখন 74 সালে যান তখন নাকি সেই লোকটার সঙ্গে ওনার দেখা হয়েছিল বা কথা ছিল, এরকম একটা কথা আমরা শুনছিলাম। 74 সালে যখন পাকিস্তানে যান ইসলামিক সম্মেলন, ওআইসি সম্মেলন, যে জেলারটা ছিল সেই জেলাকে তিনি খুঁজেছেন, তো সে আবার ভয়ে আসে না, ইতস্তত করতেছিল, এবং তার আবার চাকরি নিয়ে একটা সমস্যা হয় এটা। তো আর যে 15ই আগস্ট, এটা আমরা মোট কথা এত ইতিহাসে না গিয়ে আমরা 15ই আগস্টের যে ঘটনা আমরা পুনরাবৃত্তি কেউই আমরা চাই না। যার জন্য আমরা আশা করব যে শেখ হাসিনার যে নিরাপত্তা এটা জোরদার হয়, আরও জোরদার হোক। কেন আমরা এই নিরাপত্তার কারণে একদম উইক সিকিউরিটি যেটা বলি, সেটার কারণে বঙ্গবন্ধু পরিবারকে হারিয়েছি। তারপরে জেল হত্যা তো একটা কলঙ্ক, ইতিহাসে কোথাও হয় না। হ্যাঁ, যে 4জন নেতা দেশের মুজিবনগর সরকারের নেতৃত্ব দেন, তাদেরকে বেছে বেছে নিয়ে মেরে ফেলা হলো। তো একটা নেতৃত্ব শূন্য করে দেওয়ার একটা আমাদের ভাগ্য, বাঙালির ভাগ্য যে শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনই দেশের বাইরে ছিলেন। এরা থাকলে কিন্তু দুজন থাকতেন না, গোটা পরিবার চলে যেত, আর দেশটা উচ্ছন্নে যেত, কার হাতে যেত। যেটা শুরুতে বললাম, শেখ হাসিনা ফিরে আসাতে আমরা কিন্তু ওই আশার আলো দেখতে পেয়েছি, এবং আমরা কাজও করেছি। যেভাবে মোস্তফা জালাল ভাই তো তিনি সক্রিয় রাজনীতির সাথে জড়িত, আমরা সাংবাদিকতা করেছি, আমরা লেখালেখি করেছি, ওনার জনসভায় গিয়েছি। আমরা সবসময় চেয়েছি তিনি ক্ষমতায় আসুক। 1971 সালে, 1991 সালের পর আমাদের মনটা খুব ভেঙে গিয়েছিল, কিন্তু 96 সালে আমার মনে আছে আমরা খুবই পুলকিত হয়েছিলাম যে না, এতদিন পরে এসেছি। তারপর দেখেন যে তিনি যে আগে যে বিচারগুলো করলেন, অপরাধীদের বিচার করলেন, বিভিন্ন অপরাধী বিচার করলেন, এটা কে করতে পারত? হ্যাঁ, এটার জন্য একটা সাহস লাগে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়ে 25শে মার্চ ওনাকে গ্রেফতার করা, তিনি স্বাধীনতা ঘোষণা করে গ্রেফতার হয়ে চলে। তিনি কিন্তু জানতেন না তিনি জীবিত থাকবেন, আমরাও তো জানি না। আমরা গোটা 9 মাস আমরা জানতাম না বঙ্গবন্ধু আদৌ জীবিত আছেন কি নাই। দেশ স্বাধীন হয়ে গেল, তারপরে জানলাম যে হ্যাঁ, সেই সকালবেলা জানুয়ারি মাসের 8 তারিখে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইংরেজিতে প্রথম হেডলাইন, এবং বিবিসির যে হেডলাইনটা ছিল, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইংরেজি 6টা, বাংলাদেশ সময় সন্ধ্যে 6টা, আমার এখনও মনে আছে, রেডিও শুনতাম, দ্য ইস্ট বেঙ্গলি পলিটিক্যাল লিডার শেখ মুজিবুর রহমান হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন। তখন আমরা জানলাম যে তিনি আছেন। ওই ঐতিহ্য, বঙ্গবন্ধুর ঐতিহ্য, এটা শেখ হাসিনার মধ্যে আছে। ভাইয়ের কথার সাথে আমি একটা প্লাস করি। প্লাসটা হলো ফিডেল কাস্ট্রো এসে বলেছিল যে আমি শেখ মুজিবকে দেখেছি, হিমালয় দেখি নাই। আনোয়ার সাদাত বলছে বারবার মাননীয় আমাদের জাতির পিতাকে, ইউ মেড ইউর সিকিউরিটি স্ট্রং বলেছে। কিন্তু জাতির পিতা এমন একটা মানুষ, বাংলার মানুষের মনের মণিকোঠায় আছেন, উনি এইসব চিন্তা করেছেন।
উনি চিন্তা করলে নিশ্চয়ই গণভবনে থাকতেন, উনি চিন্তা করলে নিশ্চয়ই গণভবনে আরও স্ট্রং পজিশন নিয়ে লোক নিয়ে সিকিউরিটি নিয়ে থাকতেন। তো এগুলো তো বঙ্গবন্ধু চিন্তা করে যে পাকিস্তানিরা 9 মাস তা পাকিস্তানের কারাগারে বন্দি, তারা তার গায়ে হাত দিতে পারে, আমরা বাঙালিরা তাকে মেরে ফেলেছি। এটা তো অদ্ভুত মানে চিন্তা। যেমন এই যে টিক্কা খানের কথা বলি, টিক্কা খান বঙ্গবন্ধু তো গ্রেফতার করালো, তখন টিক্কা খান আবার যে অফিসার বঙ্গবন্ধুকে গ্রেফতার করলো বলে যে আমরা ওনাকে গ্রেফতার করেছি, আমরা কি নিয়ে আসবো, টিক্কা খান তাচ্ছিল্যের সাথে উত্তর দিয়েছিল, আই ডোন্ট ওয়ান্ট টু সি হিজ ফেস। আবার 74 সালে ফেব্রুয়ারি মাসে যখন বঙ্গবন্ধু লাহোরে গেলেন, টিক্কা খান পাকিস্তান আর্মি চিফ অফ স্টাফ ভুট্টো ইন্ট্রোডিউস করে দিলেন, তো বঙ্গবন্ধুকে একটা স্যালিউট দিলেন। আপনি দেখেন যেটু ইংরেজি ভাষায় বলে আয়রনি, স্যালিউট দিলেন, তো বঙ্গবন্ধু হ্যালো টিক্কা এটা বলে এগিয়ে গেলেন। এবং সেখানে আমি যেটা শুনলাম ডক্টর কামাল যেটা বলেছিলেন যে তখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজছিল এবং জাতীয় সঙ্গীত থেকে পুরোটা বাজানো হয়েছিল ওই সময়। ডক্টর কামাল আমাকে বলেছেন অনেকক্ষণ স্যালুট দিয়ে থাকতে হয়েছিল। একদিন আগে পাকিস্তানিরা চেয়েছিল যে তোমাদের জাতীয় সঙ্গীত, তো পুরোটা রবীন্দ্রনাথের পুরো গানটা, তাই তো। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো ডক্টর কামাল হোসেন আমাকে বললেন যে আমাদের খুব ভালো লাগছিল, বঙ্গবন্ধু দাঁড়ানো আছে মঞ্চে, আমরা তো আশেপাশেই আছি, ভুট্টো, পাকিস্তানের প্রেসিডেন্ট ফজলি লাহি চৌধুরী সবই আছেন, এবং পাকিস্তান আর্মি, যে আর্মি আমাদেরকে হত্যা করলো সেই আর্মি বাধ্য হলো আমাদের পতাকা এখানে, এবং সেই আর্মি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজাচ্ছে। তো এইটা তো ওই ইয়ে থেকে এই যে বঙ্গবন্ধুর যে সাহস এবং বঙ্গবন্ধু যখন বিশ্ব নেতৃত্বের সাথে কথা বলতেন, যারা ওনার সাথে দ্বিমত, বাদশাহ ফয়সাল, লিবিয়ার গাদ্দাফি, তারপরে ইয়াকুবু গওয়ান, হ্যাঁ তো ওদেরকে তিনি কড়া উত্তর দিতেন, যেটা দেখি শেখ হাসিনাও কিন্তু যখন বিশ্ব নেতাদের সাথে কথা বলেন তিনি কিন্তু ওই রেখে রেখে আর বলেন না, একদম যা বলার তিনি বলে দেন। এই যে আমেরিকার কথা তিনি বলছেন, আমেরিকাকে বলছে তোমাদের নির্বাচন কিভাবে হচ্ছে, তোমাদের গণতন্ত্র তোমরা দেখো, তোমাদের দেশে তো গুলি করা ওইটা দেখেন না, হেনরি কিসিঙ্গার বলছে বটমলেস বাস্কেট। এই হেনরি কিসিঙ্গারই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কার দিয়েছে। এর থেকে আমাদের আর কি চাওয়া থাকতে পারে তাদেরকে? তারা যেমন বো ডাউন হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের নেত্রী আজকে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক বাপের ভাষায় কথা বলে তার দেশটাকে পরিচালনা করছে। আমরা আরেকটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। বদরুল ভাই, আপনার কাছে খুব সংক্ষেপে আমরা জানতে চাইব যে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের প্রথম আমলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছিলেন, এই মেয়াদগুলির মধ্যে তিনি ভারতের সঙ্গে যে আমাদের সীমান্ত চুক্তি যেটা হয়েছিল, ছিটমহল বিনিময় হয়েছে, সমুদ্র সীমাটা নিষ্পত্তি হয়েছে, রোহিঙ্গাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও তো শেখ হাসিনার একটা বিশাল একটা ভূমিকা আছে আমরা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, এগুলো যে করেছেন, এটি তো আমরা বলি যে রাষ্ট্রনায়ক সুলভ কাজকর্ম, স্টেটস ওম্যান লাইক যে কাজকর্ম, মানে স্টেটস ওম্যান লাইক বলবো না, শি ইজ এ স্টেটস ওম্যান। এইসব ক্ষেত্রে তিনি, যেমন আমাদের দেখেন, আমাদের যে পররাষ্ট্রনীতি এখন দেখি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো, তারপরে আপনার রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো, চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো, তারপরে যে মধ্যপ্রাচ্যে সম্পর্ক ভালো আছে, সেগুলো যেভাবে চলছে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই ক্ষেত্রে সেইভাবে যেভাবে আমরা পররাষ্ট্রনীতি যে বাংলাদেশ একটু জোরালো বক্তব্য রাখছে আমরা দেখছি। তারপরে যেটা বলবো যে আমাদের যেমন মধ্যপ্রাচ্যে যে আমাদের যারা শ্রমিক আছে, এখন তো অনেকেই অসুবিধায় পড়ে, একটু সমস্যায় থাকে, তাদের ব্যাপারে সরকারের, আমাদের যে পররাষ্ট্র দপ্তর আছে, তাদের একটু আরও কঠোর ভূমিকা নেওয়া উচিত। যেটা আমরা দেখেছি যে অন্যান্য দেশের ক্ষেত্রে তাদের সরকার তাদের নাগরিকদের সম্বন্ধে বেশ সচেতন থাকে, তাদেরকে রক্ষা করার জন্য সচেতন থাকে, এটা আছে। আর যেটা এই বিষয়গুলোর পরে যেটা আমরা আশা করব, প্রধানমন্ত্রী এখন তার নতুন মেয়াদে আছেন এবং আগামী 5 বছরে আমরা ওনার কাছ থেকে আশা করব যে দেশের যে একটা সাম্যের দেশ তৈরি করা হোক, জনগণ যে দ্রব্যমূল্য, সাধারণ মানুষ যে কষ্ট পায়, আমাদের স্বীকার করতে হবে যে কষ্ট পাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য, গ্যাস বিভ্রাট, পানি বিভ্রাট, বিদ্যুৎ বিভ্রাট, এগুলো তো আছে, এগুলো
দৃঢ় হস্তে দমন করতে হবে। এবং কীভাবে দমন করতে হবে, যারা যারা সিন্ডিকেট তৈরি করেছেন, যারা দুর্নীতিতে লিপ্ত আছেন, এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। বঙ্গবন্ধু কিন্তু বলতেন, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলতেন। তো আমরা আশা করব যে বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান সরকার জানেন এই একটা সুযোগ যে আমরা আগামী 5 বছরে, আগামী নির্বাচনের আগে আমরা একটা পরিষ্কার দেশ দেখতে চাই, আইডিয়াল একটা দেশ দেখতে চাই, যেই দেশটা আমরা স্বপ্ন করে দেখেছিলাম 1971 সালে। এই দেশটা গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্ব আমরা দেখেছি, মুজিবনগর সরকারের নেতৃত্ব আমরা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা দেখছি। তো যে একদম কঠোর শুধু আমরা যদি বলি যে আমরা আশা করব, শুধু আশা করবো, আমরা সরকারের দিকে আশা করব যে সরকার এই কাজগুলো করবেন। এবং সবচেয়ে ভালো শেষ কাউকে ছাড় দিবে না, সেটা কাউকে ছাড় দেবে। আর যে আমাদের যে ইনস্টিটিউশনগুলি আছে, যে পুলিশ, অন্যান্য পুলিশের, সরকার, তারপরে আপনার এই আমলাতন্ত্র, আমলা যারা আছেন, শিক্ষক যারা আছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো যাতে নিয়ম মতো চলেন এবং দেশটা যাতে একটু এগিয়ে যায়। এখন যখন দেখি যে আমার বিশ্ববিদ্যালয় 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার উল্লেখ নেই, তখন মনটা খারাপ হয়ে যায়। বদরুল ভাই, আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করব। জালাল ভাই, একদম শেষ করব, 30 সেকেন্ড আপনি বলবেন। একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনা হলে আজ থেকে 4 বছর 5 বছর আগে আমরা কোভিড-19-এ ভুগেছিলাম। আমরা ভুগিনি, দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশ তারাও ভুগেছে, অনেক মানুষ তার হারিয়েছে। কিন্তু এছাড়া দ্বার প্রান্তে আমাদের এই ছোট্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী নিজে তদারক করে, কথা বলে, আন্তর্জাতিক বিশ্বের সাথে আলোচনা করে, হুয়ের সাথে কথা বলে তিনি এমনভাবে আমাদের ডাক্তারদের দিয়ে সেবা করেছেন। আপনি জানেন কিনা জানি না, 130 জন চিকিৎসক এই কোভিড-19-এ প্রাণ হারিয়েছে। আমি মনে করি শেখ হাসিনার এই উদার চিন্তা দ্বারা বিশ্বে নিশ্চয়ই বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যাবে। জাতির পিতার যে স্বপ্ন ছিল সোনার বাংলা, আমরা ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বেই এটা পারবো। আজকে আমরা আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। এবং আমরা আপনাদের মতো আমরাও প্রত্যাশা করতে চাই যে শেখ হাসিনা দীর্ঘায়ু হবেন এবং তিনি বাংলাদেশকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়। সে প্রত্যাশা রেখেই আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।